শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এখন বলছে সময় হয়ে গেছে খোলা আকাশ পর্বে। খোলা আকাশ পর্বে আমরা প্রতিনিয়ত অনেক গুণী ব্যক্তিদের আপনাদের সামনে নিয়ে আসি, আপনাদের সঙ্গে বার্তালাপ তাদের শোনাই আপনাদের, এবং তাদের অবশ্যই যে বিষয়টা রয়েছে তাদের জীবনের নানা অভিজ্ঞতা এবং তাদের যে পথ চলা রয়েছে জীবনের সব কিছু থেকে আমরাও শেখার চেষ্টা করি। আজকের দিনে দাঁড়িয়ে অবশ্যই সেই চেষ্টাটাই আমরা করব এবং তার পাশাপাশি তাদের যে শিল্পশৈলী তাও কিন্তু উপভোগ করার চেষ্টা আমরা অবশ্যই করব। শ্রোতা বন্ধু, আমাদের সঙ্গে আজ জুড়ে গেছেন ডক্টর পিয়ালি চক্রবর্তী, যিনি একজন সঙ্গীত শিল্পী, যার সঙ্গে আমরা কথা বলবো এবং কথা বলে তার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করব এবং অবশ্যই অনেক সুন্দর সুন্দর গানও কিন্তু শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন আজকে ডক্টর পিয়ালি চক্রবর্তী। পিয়ালি, শুনতে পাচ্ছেন? একদম একদম শুনতে পাচ্ছি। একদম। প্রথমে অবশ্যই আপনাকে জানাবো যে আপনাদের এই এফএম উজ্জয়ন্তে আপনাকে অনেক অনেক স্বাগত। আপনি সময় দিয়েছেন আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ তার জন্য। কেমন আছেন? ধন্যবাদ আপনাদের সবাইকে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো? একদম, খুব ভালো আছি। ঠিক আছে। তো প্রথমেই যেটা জানতে চাইবো, আজকের এই পর্ব খোলা আকাশের পর্ব, আপনি একদম জানেন আমাদের এই পর্বে আমরা আজকে আপনাকে পেয়েছি, আপনার থেকে গান তো অবশ্যই শুনবো, কিন্তু তার আচ্ছা, মানে সেই তো যেটা নিয়ে বেশি বলতে গেলে দেখো, মানে অনেকে আছে যে বলবে না ইউ হ্যাভ টু বি মোর ভার্সেটাইল, সেটা আমি মানি। হ্যাঁ, কিন্তু ভার্সেটাইল হলেও দেখবে মানে প্রত্যেকের কিছু না কিছু একটা জনার নিজস্বতা থাকে। ঠিক ঠিক। সেই ক্ষেত্রে আমার নিজস্ব জনা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত। আচ্ছা আচ্ছা, সত্যি অবশ্যই যেই জিনিসটা নিয়ে আমরা বেশি চর্চা করি তার মধ্যেই আমাদের একটা কমফোর্ট জোন যেরকম ভাবে থাকবে এবং সেটাতে আমরা ভালো করব, তা তো বলার অপেক্ষা রাখে না, তাই তো? একদম একদম। তো তাহলে আজকের এই পর্বের যে প্রথম গান তাহলে আমরা একবার শুনি। একদম একদম। তো আমি একটি ঠুমরি গাইছি। আচ্ছা। উস্তাদ বারি গোলাম আলী খান সাহেবের মানে কম্পোজিশন এবং ওনার সুর করা। তো নয়না মোড়ে তারস গায়ে আমি নিজের মতন করে চেষ্টা করছি, কারণ ওনার মানে ওনার কম্পোজিশন গাওয়া ইটস ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো, মানে টাফেস্ট থিং। তো আমি নিজের মতন করে চেষ্টা করছি। একদম নিশ্চয়ই। नैना मुझे तरस गए, नैना मुझे तरस गए, आजा बलम परदेसी,
बलम परदेसी राम आजा बलम परदेसी। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর একটা গান দিয়ে শুরু হলো আজকের এই গানের পর্ব। তো এই যে শাস্ত্রীয় সঙ্গীতের কথা তুমি বললে যে শাস্ত্রীয় সঙ্গীতের একটা খুব অন্য বিষয় আছে এবং তুমি সব থেকে বেশি শাস্ত্রীয় সঙ্গীতই চর্চা করো। তো সেই জায়গাতে একটু জানবো যে এই যে শাস্ত্রীয় সঙ্গীতের যে এই যে ইতিহাস, তার কতটা গভীরতা রয়েছে এবং তার পাশাপাশি অন্য সঙ্গীতের যে জনরে রয়েছে তার থেকে কিভাবে ডিফারেন্ট এই শাস্ত্রীয় সঙ্গীত? হ্যাঁ, অবশ্যই ডিফারেন্ট। তবে আমি যেটা বলবো যে মানে প্রত্যেকে যারা আছে, যারা মানে আর্টিস্ট, শিল্পীরা, তো এরা মানে প্রত্যেকেই কিছু না কিছু একটা টাইম ডিউরেশন নিয়ে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা নিশ্চয়ই করেছে। কারণ কি, শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা না থাকলে আমার মনে হয় না যে অন্যান্য জনারের গানগুলো সেইভাবে ফুটে তোলা সম্ভব। কারণ শাস্ত্রীয় সঙ্গীত আমাদের গলাকে তৈরি করে, শাস্ত্রীয় সঙ্গীত আমাদেরকে একটা ডিসিপ্লিন এনে দেয়, শাস্ত্রীয় সঙ্গীত করলে আমাদের মধ্যে ডেডিকেশনটা বাড়ে। কারণ মানে শাস্ত্রীয় সঙ্গীতের সাবজেক্ট, সেটার মধ্যে না এক্সপ্লোর করার মতন অনেক ইয়ে রয়েছে। হ্যাঁ, কারণ আমরা যেমন বিভিন্ন রাগ রাগিনী করি, মানে রাগ রাগিনী রেয়াজ করি বা কোথাও পারফর্ম করি, তখন দেখা যায় যে একটা রাগ নিয়ে বসলে হয়তো সেটা 1 ঘন্টা 2 ঘন্টা যায়। মানে আমি নিজে চেষ্টা করি যে অন্তত 1 ঘন্টা করে গাইতে। কিন্তু যারা একদম বড় বড় মানে মানে ধরো ওস্তাদরা আছেন বা পণ্ডিতজিরা আছেন, এরা কিন্তু একটা রাগ নিয়ে মানে দীর্ঘদিন, ইভেন দীর্ঘ বছর কাটিয়ে দিতে পারে। আচ্ছা, তো একটা রাগকে হাউ টু এক্সপ্লোর, ওইটার একটা মেইন যে পাথ, মেইন যে রাস্তা, সেটাই হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত। আচ্ছা, কারণ একটা রাগ যদি আমি 1 বছর ধরে শিখি, তারপরে হয়তো ওই রাগটা একটা গাইতে গেলে হয়তো আমার মধ্যে সেই মানে একটা কনফিডেন্স একটা আসবে। হ্যাঁ, তো এক্সপ্লোর করার জন্য শাস্ত্রীয় সঙ্গীতটা আমার মনে হয় প্রত্যেকেরই শেখা উচিত, প্রত্যেকেরই সাধনা করা উচিত, প্রত্যেকেরই কিছু না কিছু মানে জানা উচিত। এবং শাস্ত্রীয় সঙ্গীতের যে অ্যাপ্লিকেশন, ওই অ্যাপ্লিকেশন গুলোই অন্যান্য গানে ফুটে ওঠে। বাহ। তো এই আর কি। এই যে শাস্ত্রীয় সঙ্গীত, এই শাস্ত্রীয় সঙ্গীতের জনপ্রিয়তাটা এখন পর্যন্ত কেমন আছে? কারণ কেন করছি এই প্রশ্নটা, কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে এমন সব গান মানে ছাত্রছাত্রীরা করতে চাইছেন বা যারা শিখছেন তারা করতে চাইছেন যেগুলো হয়তো একেবারে স্টেজে গিয়ে পারফর্ম করতে পারবেন, একেবারে কোনো জায়গাতে মাতিয়ে দিতে পারবেন, এরকম শাস্ত্রীয় সঙ্গীত দিয়েও মাতানো যায়। কিন্তু আমরা যদি দেখি খুব পপুলার কালচারে তো আর শাস্ত্রীয় সঙ্গীত সেইভাবে ইনকর্পোরেটেড নয়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে শাস্ত্রীয় সঙ্গীতের যে জনপ্রিয়তা এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন আছে? হ্যাঁ, তো আমি বলবো যেটা মানে মানে সেটা আমার কাছে খুব দুঃখের একটা ব্যাপার। কারণ ম্যাক্সিমাম লোকে দেখবে শাস্ত্রীয় সঙ্গীতটা সেভাবে শোনে না। এটার কারণটা হচ্ছে যে মানে সেটা আমার মনে হয়, সেটা আমার ওপিনিয়নে বলছি, কারণটা হচ্ছে যে শাস্ত্রীয় সঙ্গীত কে বোঝাটা একটুখানি ডিফিকাল্ট। আচ্ছা, কারণ অন্যান্য গানে যেরকম সুন্দর কিছু লিরিক্স থাকে বা অন্যান্য সুর থাকে এবং সেটা 5 মিনিটে, 7 মিনিটে, 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত শুনতে গেলে সবার আগে পেশেন্স দরকার, মানে ধৈর্যটা দরকার। সেই ধৈর্যটা আজকাল তো আরোই মানে খুব কম দেখা যাচ্ছে, যেহেতু এটা রিলস এর যুগ। তো রিলস এর যুগে শাস্ত্রীয় সঙ্গীতটা সেভাবে হয় না। কিন্তু তাও কথা আছে যে এরকম অনেকেই আছে যারা পিওর শাস্ত্রীয় সঙ্গীতকে নিয়ে চর্চা করছে, এরকম না যে নেই, প্রচুর আছে। কিন্তু ওই প্রচুরের মধ্যেও যদি আমি একটা রেশিও দেখি, তাহলে ওই রেশিও অনুযায়ী খুব কম। আচ্ছা, হ্যাঁ, রিলসের কথা আমি হ্যাঁ, তো মানে আমি সবার কাছে এটা বলতে চাই যে মানে একটু একটু করে যদি আজকালকার ছাত্রছাত্রীরা যারা এরকম, তো আমারও অনেক ছাত্রছাত্রী আছে, তো আমি সবাইকে বলি যে
মানে মানে একদম শুরুতেই বসে 1 ঘন্টা 2 ঘন্টার কোনো একটা ইউটিউবে বসে শুনতে হবে তার কোনো মানে নেই। তুমি দরকার বলে আজকে সারাদিনে মানে একটা রাগ শোনো, ধরো 5 মিনিট, ওই 5 মিনিটটা এতটাই কনসিয়াস হয়ে শোনো যাতে ওটার ভেতরে তুমি একটুখানি হলেও ঢুকতে পারো। তবে জিনিসটার থেকে যে মধু বার করা, তবে তবে ওই জিনিসটা থেকে আসবে। একটু একটু করে শুনতে হবে। আজকাল লোকে শোনে না, শুনে রিলস কি বলি। তো এই রিলসের যুগে যেটা আপনি বললেন যে একেবারে 30 সেকেন্ড ম্যাক্সিমাম একটা সময় থাকে, এমনকি বিভিন্ন যে পপুলার গানগুলো আছে বা পুরোনো গানগুলো আছে, একদিকে ভালো হচ্ছে, অনেক পুরোনো গান হয়তো ফিরে আমরা শুনতে পাচ্ছি, হ্যাঁ, কিন্তু সেই জায়গাতে দেখা যাচ্ছে যে সেখানে সেই গানগুলোর শুধুমাত্র একটা বা দুটো লাইনই কিন্তু আসছে। পুরো গানটা কিরকম রয়েছে, তার সুর কি রয়েছে, তার কথার কি গুরুত্ব রয়েছে, কোন ভাবে গানটা গাওয়া হয়েছে, কিছুই কিন্তু আমরা হয়তো জানতে পারছি না। হয়তো রিলসের পর রিলসই দেখে যাচ্ছি, গানটা হয়তো ভালোবাসছি কিন্তু সেই 2 বা 3 লাইনই হচ্ছে। তো সেটা, সেই ব্যাপারটা নিয়ে কি বলবেন, কিভাবে দেখছেন? আপনি একজন শিক্ষিকাও বটে। তো আমি সেটাই বলবো যে মানে আমার এরকমও কিছু মানে চেনা জানা আছে যারা শিল্পীও আছে, প্লাস আমার যারা ছাত্রছাত্রীরা আছে। শুধু আমার ছাত্রছাত্রী না, আমি এরকম অনেক ছাত্রছাত্রীদের দেখেছি যে হয়তো পুরোটা গান সে জানেই না, তোলেইনি পুরোটা গান, হয়তো সেই পেশেন্সটাই নেই। একটা রিলস দেখলো, সেটা থেকে ওই মানে 1 মিনিট বা 30 সেকেন্ড শুনে নিল, এটাকে সাংঘাতিক ভাবে চর্চা করলো, এবার সেটাকে মানে মানে নিজে রেকর্ড করে পোস্ট করে দিল, এবার সবার থেকে সাংঘাতিক একটা প্রশংসা পেয়ে গেল, ব্যাস খতম, শেষ। কিন্তু এই যে মানে মানে একটা গানের তুমি জাস্ট মুখরাটা শুনলে, মানে এটার যদি অন্তরাটা শুনি বা নেক্সট লাইন গুলো শুনি, হয়তো আমরা সেটা থেকে আরো বেশি অন্য একটা জিনিসও শিখতে পারবো। কারণ এরকম কত মানে মানে এরকম কোনো কথা নেই যে যে গানটার স্থায়ীটা একরকম আছে অন্তরাটাও সেম হবে না, অন্তরা শুড বি ডিফারেন্ট। অন্তরা শুনতে গেলে আমাকে সেই ধৈর্যটা রাখতে হবে। এরকম কজন আছে যে একটা গানের মুখরাটা শুনলো, আচ্ছা ওই গানের মুখরাটা মনে করে তারপর ধরো ইউটিউবে গিয়ে পুরোটা সার্চ করে ওই গানটা পুরোটা শুনলাম, সেটা কম, কিন্তু সেটা যারা করছে এরাই কিন্তু এগিয়ে যাচ্ছে। একেবারেই সত্যি, মানে একটা ট্রেন্ডের সময় চলছে এখন, প্রত্যেক জিনিস যেটা ট্রেন্ডে আছে সেদিকেই আমরা ছুটছি সত্যি কথা বলতে, এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে সেটাই হয়তো হচ্ছে সব জায়গায়। সে যাই হোক, সেখানে কিছুটা যে এরকম খারাপ রয়েছে, ভরসা অবশ্যই রয়েছে, অনেক জায়গা ভালো, অনেক জায়গায় রয়েছে। তো আমি একটু আপনার বিষয়টা জানতে চাইবো যে আপনার এই যে সঙ্গীত জগতে প্রবেশ, সেই প্রবেশটা কিভাবে হয়েছিল? আচ্ছা, সেটা তো অনেক মানে বড় স্টোরি, আমি তো ছোট করে বলছি। আচ্ছা। তো আমার বয়স যখন 2.5 বছর, 2.5-3, তখন মানে আমার মা যেটা বললো যে মানে আমার পাশের বাড়িতে 2-3 জন দিদিরা খুব গান করতে। হ্যাঁ, তো ওই গান যখন শুনতাম তখন নাকি আমি সেটা ঘরে এরকম করে গুনগুন করে গাইতাম, এবং সেটা সুরে ছিল। আচ্ছা, আমি জানতাম না। হ্যাঁ, তখন মা আমার তখনই সবাই মিলে ডিসিশন নিল যে না, ওকে তাহলে এদিকটা দিয়ে একটুখানি চেষ্টা করা যায়, কিন্তু গানে দেয়া যায়। আর আমি নাকি গান শুনে ওদের বাড়িতে চলে যেতাম, এবং ওদের মানে মানে ওরা যে ক্লাস গুলো করতো ওখানে শুনে শুনে নাকি আমি ওটা একটুখানি চেষ্টা করতাম, এবং মানে এবং আদৌ কথায় যেটাই বলতাম সেটা নিয়ে সুরে বলতাম। তো এই কারণেই গানের ডিসিশনটা নেয়া। তো তখন থেকে আমার মানে গান শেখা শুরু। তো আমি প্রথম তো আমার মায়ের কাছে একটু একটু করে শিখলাম, তারপরে ওই যে সেই পাশের বাড়ির দিদি রত্না আচার্য, আমার বলতে গেলে মায়ের পর আমার প্রথম গুরু। ঠিক আছে, তো রত্নাদির কাছে আমি ঘোষ স্যারের কাছে আমি দীর্ঘ 8-9 বছর গান করলাম, শিখলাম। তারপর স্যারের হাত ধরে ওনার যে গুরু, উনি এখন আমাদের মাঝে নেই, শ্রদ্ধেয় শ্রী ননীগোপাল চক্রবর্তী স্যার, ওনার কাছে আমি কিছু বছর করলাম। তারপর মানে এরকম করে আমার যে তালিমটা সেটা এগিয়ে গেল। তারপর কথা হচ্ছে যে আমি বাইরে যখন পড়তে চলে গেলাম বিটেকের জন্য,
তখন কিছু বছর আমার মানে একটা ভালো রকমের একটা গ্যাপ পড়েছে। আচ্ছা, কারণ কারণ মানে বাইরে থাকাকালীন মানে হোস্টেলে রেয়াজ করা, আবার মানে সেটা সেইভাবে না মানে হয়ে ওঠেনি। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তখন ওই মানে নিজের রেয়াজের মধ্যে একটা গ্যাপ ছিল। কিন্তু তাও গান শোনাটা কিন্তু বন্ধ হয়নি, কারণ লিসেনিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেয়াজ। লিসেনিংটাও একটা খুব বড় একটা রেয়াজ। কারণ কি, যার কান ভালো তার গান ভালো, এটা একটা কথা আছে। গান ভালো স্যার, গান ভালো তার। বাহ, একদম একদম। কারণ যে গানটাকে সেভাবে শুনবে, সেই গানটাকে নিয়ে এগোতে পারবে, সেই গানটাকে অন্তত বুঝতে চেষ্টা করতে পারবে। ঠিক ঠিক ঠিক। তো তারপর আমার যখন হায়ার স্টাডিজ শুরু হলো, তখন আমি ত্রিপুরাতেই এসেছি। আসার পর এমটেকের সময় আমি আবার একটা তালিম নেওয়া শুরু করেছি। তখন শুরু করলাম শ্রী অর্ঘ্য চক্রবর্তীর কাছে। উনি একজন বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কলকাতার। তারপর ওনার কাছে কিছুদিন শেখার পর এখন আমি শিখছি পণ্ডিত পার্থসারথী দেশিকানজি, উনিও কলকাতা থেকে। তো ওনার কাছে আমার মানে এখন চলছে, তালিম চলছে। কারণ আমি মনে করি যে আমি যতটুকু করছি, রেয়াজ করছি, কারণ গুরুর হাত ছাড়া সেটা হয় না। গুরুকে ধরে রাখলে আমার মনে হয় যে আমার অন্তত নিজের রেয়াজটা আমি নিজে করতে মানে সাহস করতে পারবো বা বুঝতে পারবো। তো গুরুর ব্যাকআপটা খুব দরকার। তো সেইভাবে আমার মানে মিউজিক নিয়ে একটা জার্নি চলছে। বাহ, তাহলে এবারে আরো একখানি গান শুনি। একদম একদম। এবারে আমি চেষ্টা করছি শিপ্রা বসুজির গাওয়া একটা রাগ প্রধান গান, যমুনা কি বলতে পারে। যমুনা কি বলতে পারে, যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে। আনমনে চলতে গিয়ে, আনমনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বাধা, যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে। অঙ্গে সোনা ছিল যত, কলঙ্কে কোনো তত, অঙ্গে সোনা ছিল যত, কলঙ্কে দ্বিগুণ তত, সে কালি চন্দন হতো অবিরত, ও কালি চন্দন হতো অবিরত। কালিন্দির ওই কালো জলে, কালিন্দির ওই কালো জলে ভেসে গেল নীরব কাদা, যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে। ধন্য প্রেমে জড়ো জড়ো আনন্দ অধিক, ধন্য প্রেমের জড়ো জড়ো আনন্দ অধিক, প্রীতি সুন্দর তোর মনোহর,
বলতে পারে, কতবার কেঁদেছে রাধা যমুনাকে, বলতে পারে আনমনে চলতে গিয়ে, আনমনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বাধা যমুনাকে, বলতে পারে যমুনাকে, বলতে পারে যমুনাকে, বলতে পারে। বাহ বাহ, আর একটি অসাধারণ গান আমরা শুনলাম, ধন্যবাদ। খুব সুন্দর। তো পিয়ালি, আপনার এই যে সঙ্গীত জীবন, এই সঙ্গীত জীবনে প্রবেশের কথা আমরা শুনলাম, অনুপ্রেরণাটা কি মূলত? অনুপ্রেরণা আমি একদম স্ট্রেট যদি বলি, আমার মা। বাহ। কারণ আমার মায়ের মানে মানে ভীষণ মানে কি বলবো, মানে গানকে এতটাই ভালোবাসে যে আমার মা যদি আমার ব্যাকআপে না থাকতো তাহলে হয়তো আমি মানে এখন যতটুকু গাইছি হয়তো আমি ততটুকু করতে পারতাম না। অবশ্যই মা বাবা দুজনেরই আছে, কিন্তু তাও বলবো যে আমার মানে আমার মায়ের অবদান অনেক বেশি। ঠিক ঠিক ঠিক। তো পরিবারের লোকেরা কিভাবে সাপোর্ট করেছে? কারণ একটা সময় আপনার পড়াশোনা অবশ্যই ছিল, সেখানে আপনি পড়াশোনা করেছেন, ডক্টরেট অবধি পড়াশোনা করেছেন। তো সেই জায়গাতে আমরা যেটা সাধারণত দেখি যে পড়াশোনার চাপে অনেক ছাত্রছাত্রীরাই কিন্তু এই সঙ্গীত চর্চা হোক বা কোনো বাদ্যযন্ত্র চর্চা হোক তার থেকে দূরে সরে আসে বা তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়। তো এই বিষয়টা কি কোনোদিন আপনাকে ফেস করতে হয়েছে বাড়িতে, বা কিভাবে সাপোর্ট করেছেন পরিবারের লোকেরা? বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে যে কিছু তো ফেস করতে হয়, কারণ ইন্ডিয়ান মানে আমরা যারা ইন্ডিয়াতে আছি ম্যাক্সিমাম ঘরে সেটাই হয় যে মানে আগে তোমাকে একাডেমিকটা মানে খুব ভালো করে করতে হবে, তারপর গান নিয়ে ভাববে, গানটা হবে। এটার একটা কারণ আছে জানো তো, মানে আমি বলছি যেটা অনেকে মানে সেই মনের মধ্যে একটা ভয় থাকে যে গানটা নিয়ে করলে আদৌ সে ক্যারিয়ার করতে পারবে কি পারবে না। কারণ কি কারণ মানে গানে ক্যারিয়ারটা বলতে গেলে হয় কনসার্ট, হয় কোনো একাডেমি জয়েন করতে হবে, হয় বা কোনো ছাত্রছাত্রীদের নিয়ে গানটাকে এগোতে হবে। অন্যান্য চাকরির মতন তো জিনিসটা নয়। সে কারণে মা বাবার একটা অবশ্যই একটা চিন্তা থাকে যে আমি গানটাকে নিয়ে এগিয়ে দিলাম তো ঠিকই, ও কতটা নিজের মতন করে পারবে করতে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আমি মানে আমার বাবা আমাকে যেটা বলতো যে যে মানে দেখো, ঈশ্বরের আশীর্বাদ তোমার মধ্যে নিশ্চয়ই আছে, তুমি গান নিয়ে অবশ্যই এগোতে পারবে, কিন্তু তাও আমার মনে হয় যে তোমার পড়াশোনাটাও সেভাবে রাখতে হবে। তো বাবা আমাকে পড়াশোনার জন্য প্রচন্ড সাপোর্ট করেছে, আর মা প্রচন্ড ভাবে গানে ঠেলেছে। আমি না মানে দুজনের মাঝখানে ছিলাম, এবং দুটো দিকেই খুব ভালো করেছেন, এটা তার প্রমাণ এখন আমরা অবশ্যই পাচ্ছি। তো এই যে সাপোর্টটা অবশ্যই একটা খুব দরকার হয় যে কোনো ছোটদের জন্য, বাচ্চাদের জন্য। স্পেশালি মানে মা বাবার সাপোর্টটা ভীষণ ভাবে দরকার। বাকি এক্সটার্নাল সাপোর্ট তো আচ্ছা ঠিক আছে, কিন্তু যে পরিবারে আমার জন্ম, যে পরিবারের থেকে আমার মানে উঠে আসা, যে পরিবারকে নিয়ে থাকা, পরিবারের সঙ্গে থাকা, পরিবারের সাপোর্টটা থাকলেই তবেই আমার মনে হয় এগোনো যায়। একেবারেই সত্যিই তাই। সেই জায়গায় আমার দাদাও আছে, ভীষণ সাপোর্টিভ। এখন তো দাদা, এখন তো মানে আমার বৌদিও আছে, ও নিজেও ভালো গান করে। আচ্ছা। তো মানে সবাই মিলেই আছে আর কি গান বাজানো। বাহ, মানে একটা পুরো গানের পরিবেশ, একটা সঙ্গীতের পরিবেশ আছে বাড়িতে। একদম দারুণ 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 দারুণ। তবে এবার আমরা একটু পেছন দিকে যদি একটু ফিরে যাই, যে ছোট্ট পিয়ালির প্রথম যে স্টেজ পারফরমেন্স, সেই প্রথম স্টেজ পারফরমেন্সের কথা মনে আছে? কিরকম ছিল সেটা? কিরকম অনুভূতি ছিল? ভয় ছিল, এক্সাইটমেন্ট ছিল? আমার তো সেইভাবে মনে নেই, তবে মায়ের কাছ থেকে শোনা। আমার বয়স বোধহয় 3.5-4 ওরমই হবে। আচ্ছা, আমি এক্স্যাক্টলি মনে নেই। আমাদের আগরতলাতে একটাই রবীন্দ্রভবনের হল ছিল, বড়। আচ্ছা, তখন হ্যাঁ, তো ওইখানে আমার একটা গানের কম্পিটিশন ছিল।
তো আমি গেছি ওখানে, তবে মায়ের থেকে শুনলাম যে আমার কখনো স্টেজ ফিয়ার ব্যাপারটা ছিল না। আচ্ছা, সেটা বাহ। ঈশ্বরের একটা অনেক বড় আশীর্বাদ। বাহ। মানে এখন পর্যন্ত সেটা হয়নি, স্টেজে আমি একটু ভয় পাই না। বাহ। সেটা একদম ঈশ্বরের আশীর্বাদের ইয়েতেই আছে। কারণ আমি অনেকজনকে দেখেছি এত ভালো গায় কিন্তু স্টেজে গিয়ে মানে প্রচন্ড নার্ভাস হচ্ছে, এরকম এরকম আছে অনেকে। ঠিক তো ঠিক। সেই ক্ষেত্রে হয়তো আমি একটুখানি বেঁচে গেছি ঠাকুরের আচ্ছা, আশীর্বাদে। আচ্ছা। তো আমার মানে আমার মায়ের থেকে যেটা শোনা, একটা কম্পিটিশন ছিল খুব সম্ভবত নজরুল গীতি। আচ্ছা। তো মাই আমাকে শিখিয়ে পড়িয়ে নিয়ে গেছে। আচ্ছা। প্রজাপতি প্রজাপতি গানটা বোধহয় করেছিলাম, আমার এক্স্যাক্টলি মনে নেই। তো আমি স্টেজে গেছি, তো মা আমাকে বলেছে মানে তুমি যদি ভালো করে গাও তাহলে তোমাকে আমি একটা বড় চকলেট কিনে দেবো। বাহ। আমি না অ্যাকচুয়ালি ওই মানে ওটার লোভে গেছি stage। আচ্ছা, হ্যাঁ, চকলেটের লোভ হলো। তো আমি হ্যাঁ, তো আমি সেই স্টেজে গেলাম, স্টেজে গান করলাম এবং গানটা খুব ভালো হয়েছে এবং সেটা ওই কম্পিটিশনে বোধহয় আমি ফার্স্ট হয়েছিলাম। বাহ। তো আমি না স্টেজে গানটা করেই মাইকেই বলে দিয়েছি যে মামা চকলেট। দারুন দারুন দারুন। এটার কথা মা এখনো আমাকে বলে যে পুরো হল ভর্তি লোক, তুই আমাকে মাইকেই বলে দিয়েছিস যে যে মা চকলেটটা। মানে কম্পিটিশন যাই হোক চকলেটটা কিন্তু চাই। বাহ। হ্যাঁ, চকলেট আছে। কারণ কি তখন তো অনেক ছোট না, মানে হ্যাঁ, তখন ওই মানে যেটা প্রতিযোগিতা আছে, কম্পিটিশন আছে, তার এখানে যদি হার first জিত হই, এত- ওসবে তো চিন্তা ছিলই না, সেই, বুঝতামও না। বুঝতামও না। এখনকার বাচ্চারা যতটা অ্যাডভান্স ততটাই বোকা ছিলাম আমরা তখন। কিন্তু যাই হোক সেই সময়টা কিন্তু একটা আলাদা রকমের একটা আনন্দ ছিল। ভীষণ আনন্দ। সেখানে কোনো একটা চাপ ছিল না, এত কিছু আমাদের না। ভাবনা ছিল না। আমাদের কিন্তু এখনো মনে হয় যে সেই সময়টাতে আবার যদি ফিরে যেতে পারতাম তাইলে একদম, সেটাতেই একদম, বোধহয় শান্তি একদম, হতো। সত্যিই তাই। একদম। তো পিয়ালি, আপনার জীবনে আমি জানতে চাইবো যে এই সঙ্গীত তো আছে, একটা বড় জায়গা রয়েছে আপনার জীবনে সঙ্গীতের জন্য, তো এই সঙ্গীত ছাড়া আর জীবনে কি আছে? সঙ্গীত, আমি সঙ্গীত ছাড়া অন্য কিছু আর ভাবিনি সেইভাবে। আচ্ছা। তো আমার মানে আমি যখন এমটেক আর পিএইচডি করছিলাম তখন তো একটা রিসার্চের একটা চাপ ছিল। আমার এরকম দিন গেছে, আমি যদি একটুখানি আমি ছোট করে বলি। কারণ কি এমটেক এর চাপের চেয়েও বেশি মানে আমি যখন পিএইচডি করছিলাম, কারণ পিএইচডির সময় তো নানান চাপ থাকে, কারণ ইউনিভার্সিটিতে প্রত্যেকদিন যেতে হবে, আসতে হবে, তারপর নিজের গানটাকে নিয়ে ভাবা, তারপর আবার মানে রিসার্চের কাজ করা। তো আমার এরকম দিন গেছে যে হোল নাইট আমি রিসার্চ নিয়ে পড়লাম, মানে খুব পড়াশোনা করলাম, দেন ভোরবেলা উঠে একটুখানি রেয়াজ করে তারপর ইউনিভার্সিটি গেলাম, সমস্ত কাজ সেরে বাড়িতে ফিরে এসে ঘুমিয়েছি, ওরকম দিন গেছে। আচ্ছা আচ্ছা। তো সেটাকে মানে ব্যালেন্স করেছি, কারণ গানটাকে ভালোবাসি বলেই হয়তো ব্যালেন্স করতে পেরেছি। ঠিক। তো এই আর কি। তো সেইভাবে দেখতে গেলে আমার এরকম দিন গেছে, এমটেকে হয়তো একটা ক্লাস চলছে, হয়তো ওই ক্লাসটা আমার একটু ভালো লাগছে না করতে, কারণ সেটা আমার সাবজেক্টে ছিল না। মানে আমি যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে করেছি হয়তো সেটা একটু মানে মানে একটু অন্য একটা সাবজেক্টের একটা ইয়ে ছিল, মানে ওটা ক্লাস চলতো তখন। ওই ক্লাসে আমি কি করেছি, মানে এখন আমি সবাইকে বলতে পারছি জিনিসটা, তখন হলে বলতে পারতাম না। তো তো মানে আমাদের ক্লাস চলছে কিন্তু আমার খাতার পেছনে আমি বিভিন্ন সরগম লিখে যাচ্ছি, মানে বাড়িতে কি করব, কি রেয়াজ করব, ওটা আমার মাথার মধ্যে চলছে। এই আর কি। আর আরেকটা কথা আমি বলছি যে একটু আগে যেটা তুমি আমাকে বললে যে মানে আমাদের পরিবারের সাপোর্টটা কতটুকু, সেই দিকে দেখতে গেলে ঈশ্বরের অশেষ কৃপায় আমার যে শ্বশুর বাড়ি ভীষণ সাপোর্টিভ। আচ্ছা। হ্যাঁ, তো সেইটা আমি কেন বলছি, কারণ একটা মেয়ের জীবনে সেটা ভীষণ ভাবে দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ, নিশ্চয়ই। কারণ আমি অনেককে দেখেছি মানে আফটার ম্যারেজ গানটা হয়তো আর নেই, সেটা হয়তো ছুটে গেছে। বিভিন্ন সংসারের কাজ, এই পরিবারে ফ্যামিলি টাইম দিতে হবে, সেই দিতে হবে। সেই দিকে বলতে গেলে আমার হাজবেন্ড আমাকে অলওয়েজ বলে যে আমি একটা দিক ছেড়ে নিচ্ছি, তুমি বরং একটু গিয়ে রেয়াজে বসো। ওই যে একটা কথা, এটাকে যদি আমি ধরে রাখতে পারি তবেই হয়তো আমি আরো কিছু নিজেকে ইমপ্রুভ করতে পারবো। সেটা না বললে না হয়, তাই আমি বাধ্য হলাম বলতে। নিশ্চয়ই নিশ্চয়ই, এই সাপোর্টটা সত্যিই খুব দরকার, পরিবারের সাপোর্ট, সেটা নিজের বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক, সেই সাপোর্টটা অত্যন্ত প্রয়োজন। একদম একদম।
তো পিয়ালি, এইবার আরো একখানি গান শুনি। একদম। আমি এবার একটা গজল গাইতে চেষ্টা করছি, হুম, হুম। আবহারি হারেঞ্জের গাওয়া। বাহ, দারুণ। बीती बातें दोहराने की आदत सी हो गई है। बीती बातें दोहराने की आदत सी हो गई है। चलते 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 रुक जाने की आदत सी हो गई है। बीती बातें दोहराने की आदत सी हो गई है। जब दिल पर कोई जख्म लगा, खामोश रहे या हंसने लगे। जब दिल पर कोई जख्म लगा, खामोश रहे या हंसने लगे। हमको आंसू ही जाने की आदत सी हो गई है। हमको आंसू ही जाने की आदत सी हो गई है। चलते 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 रुक जाने की आदत सी हो गई है। बीती बातें दोहराने की आदत सी हो गई है। हमको ये भी याद नहीं क्या खोया है क्या पाया है। हमको ये भी याद नहीं क्या खोया है क्या पाया है। लोगों से धोखा खाने की आदत सी हो गई है। चलते 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 रुक जाने की आदत सी हो गई है। बीती बातें दोहराने की आदत सी हो गई है। राशिद अपने सोने घर में पल भर के लिए हो आया था। राशिद अपने सोने घर में पल भर के लिए हो आया था। चौखट पे दिए सजाने की आदत सी हो गई है। चलते 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 रुक जाने की आदत सी हो गई है। बीती बातें दोहराने की आदत सी हो गई है। बीती बातें दोहराने की आदत सी हो गई है। बीती बातें। বাহ, দারুণ দারুণ দারুণ।
তো পিয়ালি, এবারে গানের কথা তো আমরা অনেক কিছুই বলছি। এবার আপনার থেকে জানতে চাইবো যে একাডেমিক্সে আপনি বলেছেন যে বিটেক করেছেন, এমটেক করেছেন, তারপর পিএইচডি করেছেন। তো কোন সাবজেক্ট নিয়ে পিএইচডি করেছেন, এবং এই যে আপনার পড়াশোনার যাত্রা, এই পড়াশোনার যাত্রাটাই বা কেমন ছিল? তো আমার সাবজেক্ট ছিল যে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। হুম হুম। তো সেটা নিয়ে বিটেক, এমটেক এবং আমার যে পিএইচডি সাবজেক্ট সেটা ছিল স্যাটেলাইট কমিউনিকেশন, মানে অ্যান্টেনার উপরে কাজ ছিল। হুম হুম। তো আমার এই সাবজেক্ট গুলো খুব ভালো লাগতো, এরকম না যে গান করছি বলে পড়াশোনাটা ভালো লাগছে না, ওরকম কিছু ছিল না। আচ্ছা। কারণ আমার মানে বিটেক বলো বা এমটেক বলো বা পিএইচডি বলো, আমার মানে যে রেজাল্ট গুলো খুব ভালো ছিল, এবং আমার বেশ কয়েকটা জার্নালও আছে এবং বিভিন্ন কনফারেন্স পেপারও ছিল। আমি বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করেছি এবং আইআইটি গুয়াহাটিতে ইন্টার্নশিপও ছিলাম, তারপরে এনআইটি রাউরকেলাতেও ছিলাম কিছুদিন ইন্টার্নশিপের কাজের জন্য। তো মোটামুটি আমি এই জার্নিটাকেও ভীষণভাবে এনজয় করেছি, কিন্তু তার পাশাপাশি মানে গানটাকে ধরে রাখার চেষ্টা করছি। বাহ, সত্যি এটা খুব দরকারি একটা বিষয়, না ছেড়ে দেওয়া। অনেক সময় আমরা অনেক প্রেসারে, অনেক চাপে আমরা ছেড়ে দিতে বাধ্য হই, এবং একবার যখন আমরা দূরে সরে যাই তখন আবার ফিরে আসাটাও কিন্তু একটা, হ্যাঁ, ওটা কিন্তু খুব মুশকিল। একবার মানে একদম সরে গেলে তার থেকে ফেরত আসাটা ভীষণ টাফ। তো আমি একটু আগে যেটা বললাম যে হয়তো আমারও সেইভাবে কিছু বছরের একটা বড় একটা গ্যাপ গেছে, কিন্তু তার মধ্যেও যখন আমি বাড়িতে আসতাম ধরো 6 মাস পর বা দুর্গাপূজার সময়, তখনও কিন্তু মা আমাকে মানে মানে কি বলবো, মানে পুরো পেছনে ঠেলে ঠেলে বসাতো যে না ইয়ে পড়ছে, হয়তো গ্যাপ পড়ছে, কিন্তু তোকে রেয়াজ করতেই হবে। বাড়িতে এসে সেভাবে রেয়াজ করতাম, কিন্তু ওই মানে হোস্টেলে থাকাকালীন সেভাবে হতো না। কিন্তু মানে গান যে শোনার ব্যাপারটা সেটা কখনো বন্ধ ছিল না, হয়তো তাই মানে এখনো সেই গলাটা হয়তো কিছুটা রয়েছে। তো এই আর কি। বাহ। তো আপনি তো সঙ্গীত শিক্ষিকাও, তো সঙ্গীত শিক্ষিকা হিসাবে অনুভবটা কেমন? এবং যদি একটু জিজ্ঞেস করি যে স্টুডেন্ট হিসাবে, ছাত্রী হিসাবে সেটা সোজা ছিল ব্যাপারটা, নাকি শিক্ষক হিসাবে সোজা? মানে নিজে শেখাটা সোজা নাকি শেখানো? যেতে গেলে আরো অনেক ছাত্র সাধনা দরকার, অ্যাজ এ টিচার আমি বলছি। তো এখন যেমন শেখাচ্ছি, মানে আমি এখন ওই জায়গাটাকে ফিল করতে পারছি। ওই জায়গাটা কঠিন, কারণ এক এক ছাত্রছাত্রী এক এক রকম, এক একজন এক এক ধরনের, এক একজনের থিঙ্কিং ইয়েটা আলাদা, মানে থিঙ্কিং যে ক্যাপাবিলিটিটা সেটা আলাদা। ঠিক ঠিক। এবার এক একজনের গলা বুঝে, এক একজনের মানে একজন সে কতটুকু হ্যান্ডেল করতে পারবে, বা একজন কতটুকু করছে, বা একজন ধরো একদমই পাচ্ছে না, এবার ওকে কিভাবে হ্যান্ডেল করা, তো সেই জিনিসগুলো খুব শিক্ষণীয়। বাহ, সত্যি মানে শেখাতে শেখাতেও নিজেরও অনেকটাই শিক্ষা হয়। অবশ্যই অবশ্যই, শেখাতে গেলে নিজের অনেক কিছু জানা যায়। ধরো আমি একটা রাগ শেখাচ্ছি, একটা জায়গা আমি মানে ধরো অনেকভাবে এক্সপ্লোর করছি, এবার আমার যে মানে আমার ওপারে যে বসে আছে আমার স্টুডেন্ট, ওকে যখন আমি এক্সপ্লেন করতে যাচ্ছি, তখন হয়তো আমি নিজে একটা জিনিস এক্সপ্লোর করলাম, আরে এটা তো এইভাবে করলে হয়, সেটা আমি নিজে আগে কখনো আমার মধ্যে সেটা ছিল না অ্যাজ এ স্টুডেন্ট যখন ছিলাম। কিন্তু যখন আমি শেখাচ্ছি তখন হয়তো ওকে শেখা থেকে আমার নিজের শিক্ষা হচ্ছে। বাহ, দারুণ ব্যাপার। তো সেই জায়গাতে আরো একটা প্রশ্ন অবশ্যই আসে এখানে, যে আমরা দেখেছি অনেকেই যে শঙ্কর মহাদেবনের সাথে একটা কোলাবোরেশন আছে, সেখান থেকেও আপনি শিক্ষা লাভ করেছেন, সেখানেও আপনি শিখিয়েছেন। তো এই ব্যাপারটা কিভাবে হয়েছে, শঙ্কর মহাদেবনের সাথে কোলাবোরেশনটা কিভাবে হয়েছে, সেই গল্পটা যদি ছোট্ট করে শুনি। তো হ্যাঁ, সেটাও একটা সুন্দর গল্প। তো আমি যখন পিএইচডি করছি, মানে পিএইচডি ধরো আর 1 বছর বাকি, তখন আমার মাথার মধ্যে একটা তো চিন্তা ছিল যে ক্যারিয়ারটা নিয়ে কি করবো কি না, কারণ আমি এখন পিএইচডি করে নিয়েছি, এখন যদি আমার একটা হয় না মানে ফিনান্সিয়াল একটা স্টেবিলিটি দরকার, যদিও আমি অনেক আগের থেকে মানে আমার ছাত্রছাত্রীরা ছিল, হ্যাঁ, কিন্তু এটাই তো শেষ নয়। ঠিক ঠিক ঠিক।
এটাই শেষ নয়, কারণ একটা টাইমে আমি মানে ম্যাথস তো পড়িয়েছি স্টুডেন্টদেরকে, মানে ক্লাস 10, 11, 12 ওরকম করে ম্যাথস পড়িয়েছি। আচ্ছা, বাহ। তো ওটাও, হ্যাঁ ওটাও করেছি। তারপর যখন দেখলাম যে না এত কিছু হচ্ছে না, এবার এই এই জায়গাটা ছাড়তে হবে, তখন আমার ইউনিভার্সিটিতে প্রচুর কাজ ছিল, তখন ওটা ছেড়ে আমি তখন শুধুমাত্র গান শেখাতে শুরু করলাম। আচ্ছা তো আচ্ছা, তখন কি হয়েছে, যখন পিএইচডি আমার একদম শেষের দিকে, তখন মাথায় একটা চিন্তা ছিল যে পিএইচডিটা শেষ হয়ে যাচ্ছে, এবার তো বাড়ি থেকে বলবে নিশ্চয়ই, কিছু তো একটা করতে হবে। ঠিক ঠিক। তখন যদি আমি বলি যে আমি ফুল টাইম মিউজিক নিয়ে কাজ করব, তাহলে অবভিয়াসলি প্রশ্ন আসে, তাহলে তুই মিউজিক নিয়ে কেন পড়িসনি? হুম, একদম হ্যাঁ, তখন এই প্রশ্নটা চলে আসবে কিন্তু, এবং এই প্রশ্নটা আমাকে এখনো বিভিন্ন জায়গায় সম্মুখীন হতে হয়। যে আচ্ছা, তোমার একাডেমিক্সটা টোটালি আলাদা, হ্যাঁ, কিন্তু আবার কি বলবো, মানে এদিকে আবার গান, তো তো এই এই প্রশ্নগুলো আসে। তো ওই মুহূর্তেই একটা কি হলো, সেটাও ঈশ্বরের আশীর্বাদই হয়েছে, কারণ ওনার আশীর্বাদ ছাড়া কোনোটাই সম্ভব না। আমি যতটাই নিজের মতন করে রেয়াজ করি, যা খুশি করি, ওপর থেকে আশীর্বাদ না থাকলে সেটা সম্ভব নয়। ঠিক ঠিক। তো আমি হঠাৎ একটা অ্যাড দেখলাম ইনস্টাগ্রামে, তাও আচ্ছা ইনস্টাগ্রামে দেখলাম যে এরকম একাডেমিতে মানে ইয়ে বলবো, মানে হিন্দুস্তানি ভোকালে ইনস্ট্রাক্টর হচ্ছে, মানে এরকম হায়ারিং হচ্ছে। আচ্ছা, তখন আমি ভাবলাম এত বড় একাডেমি, এত বড় নাম, আমি তো পাবো না। অলরেডি নিজেকে আমি সেটা ভেবে নিয়েছি, আমার দ্বারা এটা হবে না, আচ্ছা, না কি প্রশ্ন করবে তো জানি না। তারপরে আমার একজন দাদা আছে, উনিও মানে মানে ভীষণ কি বলবো, মানে তবলার মাইস্ট্রো যাকে বলে, জ্যোতির্ময় রায় চৌধুরী, আচ্ছা। মানে কলকাতার। হুম, তো তো দাদার সঙ্গে আমার প্রায় গান বাজনা নিয়ে খুব ডিসকাশন হতো, যে কি করা যায়, এই গানটা কিভাবে কি করা যায়। কারণ মানে মানে তখন কি হয়, মানে এবার যদি আমি বাড়িতে বলি ইন্টারভিউ দেবো, তখন না সবার মনে একটা আসবে যে হ্যাঁ হয়তো ও পাবে, ওই যে আচ্ছা। আশাটা, ওটা বাই চান্স যদি আমি না পাই, তখন ওদের এই আশাটা ভেঙে যাবে। ঠিক ঠিক। এবার এটার কারণে মানে আমি বাড়িতেও সেটা বলতে পারছিলাম না। তো তো বললো যে আরে তুই তো এখানে অ্যাপ্লাই করতেই পারিস। যে ধরুন হবে না কিছু না, আচ্ছা যাক গে। তারপর অনেক কিছু ভেবে দেখলাম যে আচ্ছা অ্যাপ্লাই তো করা যায়, দেখি না, আমি যদি পাই তো পেলাম, না পেলে তো পেলামই না। তারপর তো হলো, তারপর হলো, হ্যাঁ, এবং তারপরের তারপর হলো, অভিজ্ঞতাটা কিরকম তারপরে আছে? মোটামুটি আমার 6-7টা ইন্টারভিউ গেছে। আচ্ছা, বাহ। হ্যাঁ, তো অনেকগুলো রাউন্ড ছিল, তো তখন পেলাম ওটা থেকে এখনো ওই একাডেমিতে আমি আছি। আর শঙ্করজির সঙ্গে দেখাটা সেটা একটা ভীষণ আনন্দের দিন ছিল, কারণ আমি ভাবতাম যে ওনার মতো মানে মানে এত বড় একজন লেজেন্ড, ওনার সামনে গিয়ে দাঁড়াবো কি করে, আমি কি বা বলবো। তারপর যখন প্রথম দেখা হলো 2023-এ জুন মাসে, তো যখন দেখা হলো তখন দেখলাম যে না উনি এত ভালো, মানে এটা হয় না, মানে যে যত বড় মাপের মানে উনি ততটাই হাম্বল। এবার উনি আমাকে উল্টো রেসপেক্ট দিচ্ছে যে তুমি পিএইচডি করে আবার এই লাইনে কি করে এলে, মানে আমি তো সেটা ভাবতেই পারি না, ওনার মতন লোকজন আমাকে আবার এই কথা বলতেও পারে। তো এই আর কি, তো সেইভাবে এখনো চলছে। তো মাঝে মাঝে কথাবার্তা হয়, মাঝে মাঝে বিভিন্ন মিটিং হয় ওনার সঙ্গে। এলে আমাদের কাছে সময় মাত্র আর 1 মিনিট আছে, তবে জানতে চাইবো আপনার কাছে একটা জিনিস, যে আজকালকার দিনের যে ট্রেন্ড, আজকালকার যে ছাত্রীরা রয়েছে, তারা অনেকটাই আমরা দেখি যে স্টেজ পারফরমেন্স, ভাইরাল হওয়া, স্পটলাইটে থাকা, এই বিষয়গুলোর দিকে তাদের অনেকটাই গুরুত্ব। ছোটবেলাতে আপনিও অনেক ক্ষেত্রেই রেকর্ডিং করেছেন, ক্যাসেট বেরিয়েছে আপনার গানের, তো এই সব আপনিও ফেস করে এসছেন। হয়তো ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়া ছিল না তখন, কিন্তু তখনকার দিনটা অন্যরকম ছিল। তো এই জায়গাটা কিভাবে আপনি দেখছেন? এখন ভাইরাল হওয়া, স্পটলাইটে চলে আসার একটা ট্রেন্ড যেন রয়েছে, তো সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা দরকার, বা আদৌ বেরিয়ে আসা দরকার কিনা, ছোট্ট করে শুনবো, এবং কি বার্তা থাকবে নতুন? হ্যাঁ, তো আমি বলছি যে এখন যেটা ট্রেন্ড চলছে, আমার মনে হয় যেহেতু ট্রেন্ড চলছে, আমরাও সেটাকে কিছু না কিছু ক্ষেত্রে ফলো করছি। কারণ ওই ট্রেন্ডের কারণে মানে মানে লোকে চিনতে পারছে, যেটা আগে ছিল না। হ্যাঁ, এবার আগে কি হতো, একটা প্রোগ্রাম হলে হল ভর্তি লোকজন থাকতো, এখন সেটা নেই, এখন সব ইনস্টাগ্রামে, ফেসবুকে দেখে নিচ্ছে। তো আমারও কোনো না কোনো দিকে এটা মনে হয় যে হয়তো ট্রেন্ডের মধ্যে দিয়ে চলতে হবে, কিন্তু নিজের জায়গাটা মানে বজায় রেখে তারপর।
আচ্ছা। এর আগে নয়। এটার মানে যে 1 মিনিটে রিল করলাম আর রেয়াজ করার দরকার নেই, আজকে পোস্ট হয়ে গেছে, মানুষ অনেক লোকজন প্রশংসা করেছে, শেষ। এটা যেন না হয়। অর্থাৎ নিজের যে প্রত্যেককে এটা বলবো। সত্যিকারের যে বিদ্যাটা রয়েছে, বিদ্যাটা ঠিকঠাক ভাবে থাকতে হবে, জ্ঞানটা ঠিকঠাক ভাবে থাকতে হবে, তারপরে একদম একদম, ইউ হ্যাভ টু বি ভেরি মাচ ডিসিপ্লিনড এন্ড ডেডিকেশন থাকতেই হবে। একদম discipline টা ডিসিপ্লিন থাকতেই হবে, এবং তবেই হবে। ডেডিকেশন, এই দুটোই হচ্ছে শেষ কথা। একদম। একেবারে অসংখ্য ধন্যবাদ পিয়ালি, আজকে এতটা সময় আমাদের আপনি দিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমারও ভীষণভাবে ভালো লাগছে আমার মিউজিক্যাল জার্নিটা মানে সবার সঙ্গে শেয়ার করতে পেরে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।